আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প। আরাকচি। ইউক্রেন যুদ্ধে জড়িত 261 রুশ যোদ্ধার প্রবেশ নিষিদ্ধ করল এস্তোনিয়া। ইরানের সঙ্গে বাণিজ্যে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, 25% শুল্কের ঘোষণা। এবার পুতিনকেও তুলে নিয়ে যাওয়া হবে। জিম্মিদের নাম না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নয়, নেতানিয়াহু। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নতুন করে এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, জানিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। তিনি অত্যন্ত জোরালোভাবে দাবি করেছেন যে ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির সরকার ও নিরাপত্তা ব্যবস্থা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। আরাগচ্চির এই বক্তব্যের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রেসিডেন্সি এবং তার সম্ভাব্য কঠোর নীতি। আরাগচ্চি সরাসরি অভিযোগ করেছেন যে ট্রাম্প প্রশাসন বা তার ঘনিষ্ঠ বলয় ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো একটা অজুহাত খুঁজছে, যাতে তারা তেহরানের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন এবং এবারও তার ব্যতিক্রম হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনো ধরনের যুদ্ধ বা সংঘাত চায় না, কিন্তু যদি তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসে তবে তারা বসে থাকবে না। এই পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় মাপের সংঘাত শুরু হলে তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতি ও তেলের বাজারের ওপর পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে বলেছেন যে ট্রাম্পের এই ধরনের উস্কানিমূলক আচরণ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি মনে করেন ট্রাম্প প্রশাসন ইরানের অভ্যন্তরীণ কিছু ছোটখাটো ইস্যুকে বড় করে দেখিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে বলে তিনি দাবি করেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি আসলেই নতুন কোনো সামরিক পদক্ষেপের দিকে এগোচ্ছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ধরনের বিস্তারিত নিউজ অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরানের এই বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং চীন, রাশিয়া। তারা চাইছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে, কিন্তু ট্রাম্পের কঠোর মনোভাব সেই পথটিকে আরও কঠিন করে তুলছে। আরাগচ্চির এই বক্তব্য মূলত একটি আগাম সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা বাইরের কোনো হস্তক্ষেপ সহ্য করবে না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কূটনীতির ভবিষ্যৎ কী হয় সেটাই এখন দেখার বিষয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসছে, যার ধারাবাহিকতায় এস্তোনিয়া এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি সম্প্রতি ঘোষণা করেছে যে ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত বা সমর্থনকারী 261 জন রুশ যোদ্ধার প্রবেশ তাদের দেশে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এস্তোনিয়ার এই সিদ্ধান্তের পেছনে মূলত জাতীয় নিরাপত্তা এবং ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক নিরাপত্তার প্রশ্নটি জড়িয়ে আছে। আপনারা জানেন যে এস্তোনিয়ার রাশিয়ার একটি প্রতিবেশী দেশ এবং যুদ্ধের শুরু থেকেই তারা ইউক্রেনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। এই 261 জন যোদ্ধার তালিকায় যেমন নিয়মিত সেনাবাহিনীর সদস্য রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন ভাড়াটে বাহিনীর যোদ্ধারাও, যারা কোনো না কোনোভাবে রুশ সামরিক অভিযানের সঙ্গে যুক্ত। এস্তোনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই ব্যক্তিরা কেবল তাদের দেশের জন্যই নয়, বরং পুরো সেনজেন এলাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। এই নিষেধাজ্ঞার ফলে তারা আর এস্তোনিয়ার মাটি ব্যবহার করতে পারবে না এবং তাদের ভ্রমণ করার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই পদক্ষেপটি রাশিয়ার ওপর একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। এস্তোনিয়ার সরকার মনে করে যে যারা অন্য একটি সার্বভৌম দেশে অবৈধভাবে যুদ্ধ করছে, তাদের ইউরোপের মাটিতে পা রাখার কোনো অধিকার নেই। এই ঘটনার ফলে এস্তোনিয়া এবং রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। রাশিয়া ইতিমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে এবং এটিকে উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেছে। তবে এস্তোনিয়া তাদের সিদ্ধান্তে অটল রয়েছে এবং তারা বলছে যে দেশের সীমানা সুরক্ষিত রাখাই তাদের প্রথম অগ্রাধিকার।
এই ধরনের নিষেধাজ্ঞা অন্যান্য বাল্টিক দেশগুলো অনুসরণ করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের এই দীর্ঘস্থায়ী প্রভাব কিভাবে সাধারণ মানুষের চলাচলের উপর প্রভাব ফেলছে, এটি তার একটি বড় উদাহরণ। আপনাদের কি মনে হয়, এস্তোনিয়ার এই কঠোর সিদ্ধান্ত কি যুদ্ধের গতি প্রকৃতিতে কোনো প্রভাব ফেলবে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক প্রতীকী প্রতিবাদ? আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার সমর্থন প্রকাশ করুন এবং বন্ধুদের সাথে এই তথ্যটি শেয়ার করুন। এস্তোনিয়া স্পষ্ট করে দিয়েছে যে তারা ইউক্রেনের পাশে আছে এবং যে কোনো ধরনের আগ্রাসন বা আগ্রাসনকারীদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থানে থাকবে। এই নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের পরিচয় এবং তাদের কার্যকলাপ নিয়ে আরও তদন্ত চলছে বলে জানা গেছে। আন্তর্জাতিক মহলে এস্তোনিয়ার এই পদক্ষেপকে বেশ সাহসী এবং সময়োপযোগী বলে মনে করা হচ্ছে, কারণ এটি রাশিয়ার সামরিক শক্তির উপর একটি পরোক্ষ আঘাত। বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের ফিরে আসার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে এবং ইরানের সাথে বাণিজ্যের ক্ষেত্রে তিনি অত্যন্ত কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যে সমস্ত দেশ বা কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্য করবে বা ইরানের তেল কিনবে তাদের ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এটি একটি অত্যন্ত বড় এবং ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ যা বিশ্বজুড়ে সরবরাহ চেন এবং বাণিজ্যিক সম্পর্কে অস্থিরতা তৈরি করতে পারে। ট্রাম্পের যুক্তি হল, ইরানের অর্থনৈতিক উৎসগুলো বন্ধ করে দেওয়া না গেলে তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব কমানো সম্ভব নয়। বিশেষ করে চীন এবং ভারতের মতো দেশগুলো, যারা ইরানের তেলের বড় ক্রেতা, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 25% শুল্ক মানে হল আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়া, যা সাধারণ মানুষের পকেটে সরাসরি আঘাত হানবে। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা দিচ্ছে এবং অনেক কোম্পানি ইতিমধ্যে তাদের কৌশল পরিবর্তন করতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প তার পুরনো আমেরিকা ফার্স্ট পলিসিকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে চাইছেন। এই শুল্ক কেবল ইরানকে কোণঠাসা করার জন্য নয়, বরং বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় আমেরিকার আধিপত্য বজায় রাখার একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তবে ইরান এই হুঁশিয়ারিকে খুব একটা পাত্তা দিতে চাইছে না। তারা দাবি করছে যে তাদের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক বেশি স্বনির্ভর। কিন্তু বাস্তবতা হল, ইরানের সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই কড়া পদক্ষেপ যদি কার্যকর হয়, তবে ইরানের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনারা যারা অর্থনৈতিক খবরাখবর রাখতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা কি মনে করেন, এই অতিরিক্ত শুল্ক ট্রাম্পের রাজনৈতিক লক্ষ্য অর্জনে সাহায্য করবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমেরিকার এই কঠোর বাণিজ্যিক নীতি বিশ্বের অন্যান্য দেশগুলোকে কিভাবে প্রভাবিত করে তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। ইউরোপের দেশগুলো ট্রাম্পের এই একপাক্ষিক সিদ্ধান্তের কারণে বেশ বিপাকে পড়েছে, কারণ তারা ইরানের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল। এখন সময়ের অপেক্ষা যে এই শুল্ক ব্যবস্থা কবে থেকে কার্যকর হয় এবং ইরান এর জবাবে কী ধরনের পদক্ষেপ নেয়। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বর্তমানে একটি অত্যন্ত আলোচিত ও বিতর্কিত প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ভ্লাদিমির পুতিনকে কি কখনো গ্রেফতার করা বা সরিয়ে নেওয়া সম্ভব? সম্প্রতি কিছু আন্তর্জাতিক আইনি বিশ্লেষক এবং রাজনৈতিক নেতাদের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির যে পরোয়ানা রয়েছে তা কার্যকর করার জন্য চাপ বাড়ছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুতিন একটি বিশাল সামরিক এবং পারমাণবিক শক্তির অধিকারী, তবুও আইনি ভাষায় তাকে জঘন্য অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে শিশুদের অবৈধ নির্বাসন এবং অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে পশ্চিমা বিশ্বের অনেক দেশই চাইছে পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে। তবে রাশিয়ার ভেতর থেকে তাকে সরিয়ে নেওয়া বা গ্রেফতার করা প্রায় অসম্ভব একটি বিষয়, কারণ সেখানে তার ক্ষমতা অত্যন্ত সুসংহত। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তাকে কোণঠাসা করার প্রক্রিয়াটি বেশ দ্রুত গতিতে চলছে। পুতিন এখন চাইলেই যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন না, কারণ আইসিসির সদস্য দেশগুলো তাকে গ্রেফতার করতে বাধ্য। এটি তার জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সীমাবদ্ধতা তৈরি করেছে। অনেকে মনে করছেন, রাশিয়ার ভেতরে যদি কোনো বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে বা জনগণের অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছায়, তবেই কেবল পুতিনকে সরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বর্তমানে তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পশ্চিমা মিডিয়াগুলোতে প্রায়ই পুতিনকে তুলে নিয়ে যাওয়া বা ক্ষমতাচ্যুত করার বিষয়গুলো নিয়ে মুখরোচক খবর প্রকাশিত হয়, যা মূলত রাশিয়ার উপর একটি মানসিক চাপ সৃষ্টির কৌশল।
আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র বা বিশ্লেষক যারা আছেন তারা জানেন যে একজন বিশ্ব নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কতটা গুরুতর। এই পরিস্থিতি রাশিয়ার সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা তৈরি করেছে। পুতিন এই বিষয়গুলোকে পশ্চিমা প্রোপাগান্ডা হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং রাশিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছেন। আপনাদের কি ধারণা, আন্তর্জাতিক আইন কি আসলেই কোনো শক্তিশালী রাষ্ট্রের প্রধানের ওপর কার্যকর হতে পারে? সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এই স্পর্শকাতর ইস্যু নিয়ে আপনার মতামত দিন। পুতিনের ভবিষ্যৎ এবং ইউক্রেন যুদ্ধের পরিণতি এখন একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি এই যুদ্ধে রাশিয়া খুব খারাপ অবস্থায় পড়ে, তবেই কেবল পুতিনের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়তে পারে। ততক্ষণ পর্যন্ত এই ধরনের বক্তব্যগুলো মূলত ভূ-রাজনৈতিক তর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অবস্থান আরও কঠোর করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জিম্মিদের পূর্ণাঙ্গ তালিকা এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত গাজায় কোনো ধরনের যুদ্ধবিরতি সম্ভব নয়। নেতানিয়াহুর এই ঘোষণা যুদ্ধবিরতির জন্য চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে একটি বড় ধাক্কা দিয়েছে। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে আলোচনার চেষ্টা চলছিল, নেতানিয়াহুর এই নতুন শর্ত তা আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের দাবি হল হামাসের কাছে ঠিক কতজন জিম্মি জীবিত আছে এবং তাদের নাম কি তা পরিষ্কার করতে হবে। নেতানিয়াহু মনে করছেন হামাস জিম্মিদের নাম প্রকাশ না করে কেবল সময় ক্ষেপণ করছে এবং যুদ্ধের গতি কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে জিম্মিদের তথ্যাপ্রদান বা তাদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই অচলাবস্থার কারণে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সেখানে একদিকে যেমন খাদ্য ও ওষুধের সংকট, অন্যদিকে প্রতিদিনের বিমান হামলায় প্রাণহানি বাড়ছে। ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহুর উপর প্রচুর চাপ রয়েছে। জিম্মিদের পরিবারগুলো প্রতিদিন রাস্তায় বিক্ষোভ করছে যাতে তাদের প্রিয়জনদের দ্রুত ফিরিয়ে আনা হয়। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে মনে করছেন যে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ থামালে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, বারবার একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, কিন্তু নেতানিয়াহুর অটল মনোভাব পরিস্থিতিকে একটি মৃতবিন্দুতে নিয়ে গেছে। এই সংঘাতের কোনো সহজ সমাধান এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতি না হলে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না, যার ফলে গাজায় একটি বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আপনারা যারা এই অমানবিক যুদ্ধের খবর রাখছেন তারা বুঝতে পারছেন যে এখানে সাধারণ মানুষের জীবন কতটা সস্তা হয়ে গেছে। নেতানিয়াহুর এই শর্তটি কি যৌক্তিক, নাকি এটি যুদ্ধ দীর্ঘস্থায়ী করার একটি বাহানা? আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন। ভিডিওটি শেয়ার করে এই সংকট সম্পর্কে অন্যদের সচেতন করুন। ইসরায়েল এবং হামাসের এই লড়াই এখন কেবল সামরিক লড়াই নয়, বরং একটি বড় রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত হয়েছে। জিম্মিদের মুক্তি এবং গাজার শান্তি, এই দুটি বিষয়ে এখন একটি সুতোর ওপর ঝুলে আছে।